আমি শুধু আমার বোনের মেয়েকে দেখাশোনা করতে রাজি হয়নি বলে আমার বাবা ডাইনিং টেবিলের চেয়ার তুলে আমার উপর আঘাত করেছিলেন। মা হেসে আমাকে শুকর বলেছিলেন। আর সেই রাতেই তাদের ফ্রি কাজের মেয়ে চুপচাপ এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যা পুরো পরিবারের জীবন উলটপালট করে দিতে চলেছিল। আমি তখন ছেলের স্কুলের ইউনিফর্ম ভাঁজ করছিলাম, যখন ফোনটা বেজে উঠলো, স্ক্রিনে নাম ভেসে উঠলো ইয়ামিনী। ফোন ধরতেই সে কোনো শুভেচ্ছা বা অনুরোধ করলো না, সরাসরি আমাকে আদেশ দিল, আজ রাতে তারা তোমার কাছে এসে থাকবে। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে বললাম, পারবো না, আজ রেস্টুরেন্টে আমার নাইট শিফট আছে। ওপাশ থেকে একটা ছোট্ট হাসি শোনা গেল, সেই হাসি যেটা ইয়ামিনী তখনই হাসতো যখন জানতো বাবা মা তার পক্ষেই থাকবে। সে বলল, আবার বলো তো দেখি। আমি এখন এই কথাটা বাবাকে বলছি। এরপর লাইনটা কেটে গেল। আমি কিছুক্ষণ ফোনের কালো স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আমার পাশে ঘুমিয়েছিল আমার 5 বছরের ছেলে বিহান। ওর ছোট্ট হাতটা গালের পাশে গুটিয়েছিল। ছেলের স্কুলে জুতো জুড়ে এখনো কাদা মাখা, লাঞ্চ বক্স ধোয়া হয়নি। আর আমার শরীর 12 ঘন্টা দাঁড়িয়ে কাজ করার ক্লান্তিতে ভেঙে পড়ার অবস্থায়। কিন্তু এই বাড়িতে আমার ক্লান্তির কোনো দাম ছিল না। ইয়ামিনীর ক্লান্তি ছিল পূজার জিনিস, কারণ সে মেয়ে সন্তানের মা। আর আমি ছিলাম এমন একজন যার কাজ ছিল রোজগার করা, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাবার ওষুধ কিনা, মাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ইয়ামিনীর মেয়েকে দেখাশোনা করা আর মুখ বন্ধ রাখা। সেদিন রাতেও যখন শিফট শেষ করে বাড়ি ফিরলাম, তখনই বুঝেছিলাম বড় ঝড় অপেক্ষা করছে। বাবা বারান্দার পাশে প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন, মায়ের হাতে কড়াই, ইয়ামিনী ফ্রিজের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিনজনের মুখেই একই অভিব্যক্তি, অভিযোগ, অবজ্ঞা আর ক্ষমতার অহংকার। বাবা আমাকে দেখেই বললেন, নিজেকে কি এখন খুব বড় কিছু মনে হয়? আমি ব্যাগটা নামালাম আর বললাম, আমি শুধু বলেছি আজ বাচ্চা সামলাতে পারবো না, কাজ আছে বলে। বাবা তার ছেলের হাসি হাসলেন আর বললেন, লোকের প্লেট ধুয়ে যাই করো সেটাকে কাজ বলছো? মা হেসে উঠলেন আর বললেন, তোর বোন সারাদিন বাচ্চা নিয়ে থাকে, একটু সাহায্য করতে সমস্যা কোথায় তোর? আমি শান্ত গলায় বললাম, আমারও একটা সন্তান আছে। হঠাৎ ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাবার চোখ সরু হয়ে গেল। কি বললি? সেদিন জানি না কোথা থেকে এত সাহস এসেছিল আমার মধ্যে। হয়তো অনেক বছরে জমে থাকা অপমান একসঙ্গে মুখ দিয়ে বেরিয়ে আসছিল। আমি বললাম, এই বাড়ির বিদ্যুৎ বিল আমি দেই, বাজার করি, রান্না করি, ঘর পরিষ্কার করি, আপনাদের চিকিৎসার খরচ দেই। তারপরও যদি আমার মূল্য না থাকে তাহলে আর কি করলে হবে বলেন তো আপনারা? ইয়ামিনী বিরক্ত হয়ে চোখ ঘুরালো আর বলল, নাটক করিস না একদম, তুই এখানে থাকিস কারণ তোর যাওয়ার কোনো জায়গা নেই। আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমি তাকিয়ে বললাম, আমি তোমার ফ্রি আয়া নই। বাবা উঠে দাঁড়ালেন ধীরে, ভয়ঙ্কর ভাবে ধীরে। তারপর ঠান্ডা গলায় বললেন, এই বাড়িতে ইয়ামিনী সবার আগে আর আমি। বাবা হেসে উঠলেন আর বললেন, তুই মেয়ে না, তুই শুধু একটা ফ্রি কাজের লোক। কথাগুলো ছুরির মতো এসে বুকে বিঁধল। আমি শেষবারের মতো মায়ের দিকে তাকালাম। হয়তো আশা করেছিলাম তিনি কিছু বলবেন, কিন্তু মা হেসে এসে বললেন, শুকরটার আবার কষ্টও হচ্ছে। ইয়ামিনীও হেসে উঠলো। আর ঠিক তখনই বাবা ডাইনিং টেবিলের পাশ থেকে চেয়ারটা তুলে নিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই ধাম, চেয়ারটা এসে সজোরে আঘাত করলো আমার মুখে। মুহূর্তের মধ্যে সবকিছু সাদা হয়ে গেল। আমি মেঝেতে পড়ে গেলাম, মুখে রক্তের স্বাদ, চোখ ঝাপসা। আর তখনই ভেসে এলো একটা চিৎকার, মা! বিহার মানে আমার ছেলে। ওর কণ্ঠস্বর শুনেই আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। মা এগিয়ে এলেন না, বরং বিরক্ত গলায় বললেন, ঠিকই হয়েছে, নিজের জায়গা ভুলে গিয়েছিল। ইয়ামিনী হেসে হেসে বলল, মুখটা দেখো কি হাস্যকর লাগছে। আমি বিহানকে বুকে জড়িয়ে দিলাম। তখনও বাবা গর্জে উঠেছিলেন, কাল তারা আসবে, ওর ছেলেকে তুই সামলাবি না।